নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটিভ উইথ অসীমে। গত ভিডিওর মধ্যে আমি একটি কথা বলেছিলাম যে আজকে মূলত আমরা একটি র্যাপিড মক টেস্ট করব, যেখানে আমরা কোয়ান্টিটিভ নাম্বার অফ কোয়েশ্চেন সলিউশনের দিকে ধ্যান দেবো, যেখানে আমরা ইনফরমেশন কম অ্যাড করব, বাট আমরা মেনলি আমাদের যে জিনিসটার উপর ফোকাস থাকবে সেটা হলো আমাদের যে কোয়েশ্চেন সলভ করা, অ্যাটলিস্ট 50 কোয়েশ্চেন সলভ করা, যেখানে মোস্ট অফ দ্য টাইম আমরা এক্সপ্লেনেশনের উপর কম ধ্যান দিয়ে আমরা কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার পরে পোস্ট নিয়ে আপনারা রাইট অ্যান্সারটা দিতে পারেন, এবং যদি স্লাইটলি কোনো কোয়েশ্চেনে যদি এক্সপ্লেনেশন যদি অ্যাড করতে হয় আমি অ্যাড করব। ওকে, সো দিস ইজ দ্য আওয়ার লাইক সেশন ফর টুডে। সো আজকে মূলত যে সেশন, যে টাইপের সেশন, আমরা ট্রাই করবো যে 50 কোয়েশ্চেন অ্যাটলিস্ট, নট 50 কোয়েশ্চেন, অ্যাটলিস্ট 30 to 40 কোয়েশ্চেন কভার করা। 50 কোয়েশ্চেন একটা টু মাচ লং হয়ে যাবে ভিডিওটা। 30 to 40 কোয়েশ্চেন কভার করা দ্য ফার্স্ট এম অফ দিস সেশন, অ্যাজ ওয়েল এজ লাইক কোয়েশ্চেনগুলোকে একটু স্পিড ওয়েতে করা, এবং ধ্যান দেওয়া যে আমাদের ইউনিট ওয়াইজ, দ্যাট মিনস এই যে সেশনটার মধ্যে মতলব এই টেস্টের মধ্যে 100 কোয়েশ্চেন আছে, এই 100 কোয়েশ্চেনকে আমি 2-3 দিন ভাগ করে আমরা করবো। ওকে, চলুন আমরা শুরু করছি। শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা আপনাদের প্র্যাকটিসকে আরও সুন্দর করার জন্য, বিকজ এখন আপনাদের যাই রিভিশন হয়েছে, যা কী হয়েছে, এখন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটার উপর আপনাদের ধ্যান দিতে হবে সেটা হলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, সো ফর দ্যাট পারপাস আমাদের কাছে 1000 কোয়েশ্চেনের একটা ই বুক আছে। আপনারা চাইলে এই ই বুকটাকে প্রেফার করতে পারেন আপনাদের প্রিপারেশনে, মেনলি আপনাদের কোয়েশ্চেন প্র্যাকটিসে। সো আপনারা আমাদের পোস্টে গেলে আপনারা 2টা নাম্বার পেয়ে যাবেন। পোস্টে গেলে সেখানে 2টা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারেন এই ই বুকটার সম্পর্কে। ওকে, চলুন আমাদের আজকের এই টেস্টের প্রথম কোয়েশ্চেন কী বলছে। Which one of the following committees recommended the inclusion of fundamental duties in the Constitution? অর্থাৎ সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ কোন কমিটি করেছিল? ওকে, ফাইন, ভেরি গুড। অপশন কে আছে সরকারিয়া কমিটি, শরণ সিং কমিটি, বলবন্ত মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি। সো এটার মধ্যে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে শরণ সিং কমিটি। আপনারা সবাই জানেন যে আমাদের ইন্ডিয়াতে যে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে, আমি ছোট্ট তাড়াতাড়ি একটু স্পিড ওয়েতে লিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে 1976, 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর যে কমিটিটি রিকমেন্ডেশন করেছিল আমাদের ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করার জন্য, সেটা ছিল শরণ সিং কমিটি। ওকে, এবং আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস যদি বলি, বর্তমানে আমাদের কাছে ফান্ডামেন্টাল ডিউটি 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। আর এই সময় অর্থাৎ 1976 যখন সেটা করা হয়েছিল, তখন টোটাল 10টা ফান্ডামেন্টাল রাইট ছিল। এবারে 11 নম্বর যে ফান্ডামেন্টাল রাইট সেটা অ্যাড করা হয় 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে 2002-তে। ওকে, সো দিস ইজ দ্য স্মল এক্সপ্লেনেশন অফ কোয়েশ্চেন নাম্বার 1। সো আনসার ইজ শরণ সিং কমিটি। চলুন তারপর কোয়েশ্চেন কী বলছে। was the first person was the first person to demand a constituent assembly for India? অর্থাৎ ভারতের জন্য গণপরিষদের দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন? দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এখনও পর্যন্ত এই কোয়েশ্চেনটা আসেনি। আমি বলবো এবার এই কোয়েশ্চেনটা আসার হিউজ একটা চান্স আছে। ওকে, চলুন আমরা যদি বলি মহাত্মা গান্ধীজি, এম এন রয়, জওয়াহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর। সো এখানে অপশন 4টা আছে। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, এম এন রয়। তিনি প্রথম আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি করেছিলেন। ইয়ারটা যদি আমি বলে দিই, এম এন রয় কবে এই দাবিটা রেখেছিলেন? 1934-এ হি ওয়াজ ডিমান্ড ফর দ্য ফার্স্ট টাইম ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তার 1 বছর পরে অর্থাৎ 1935-এ কংগ্রেস অফিসিয়ালিভাবে ডিমান্ড করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। ইভেন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিমান্ডটা আলটিমেটলি অ্যাকসেপ্ট করা হয় আগস্ট অফার। ওকে, আগস্ট অফারে এটাকে অ্যাকসেপ্ট করা হয়। আগস্ট অফার কবে আসে? 1940। ওকে, সো একটু র্যাপিড ওয়েতে আমি বলছি, স্পিডে বলছি, আপনারা জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো ইনফরমেশন আমি স্টিল লিখিয়ে দিলাম। কী কী লিখলাম? যে রাইট অ্যান্সার ইজ এম এন রয়। এম এন রয়, নেক্সট বার কোয়েশ্চেন আছে কবে এম এন রয় এই ডিমান্ড করেছিলেন? 1934-এ ডিমান্ড করেছিলেন এম এন রয়। বাট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার 1 বছর পরে 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস দাবি করে। ওকে, ঠিক। আর এই দাবিকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবিকে ব্রিটিশরা অ্যাকসেপ্ট করে কবে? আগস্ট অফার। ওকে, আগস্ট অফার কবে? 1940। সো দ্যাট ইজ দ্য
এক্সপ্লেনেশন অফ দ্য কোয়েশ্চেন নাম্বার 2, দুইয়ের এক্সপ্লেনেশন আমি বলে দিলাম। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, ওয়াই ডিড দ্য ফ্রেমার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি ইনস্টেড অফ প্রেসিডেন্সিয়াল ফর্ম? দ্যাট ইজ ভেরি মাচ কনসেপচুয়াল কোয়েশ্চেন। দেখুন, একটা কোয়েশ্চেনের থ্রুতে আপনারা অনেকগুলো জিনিস বা অনেকগুলো ইনফরমেশন আপনারা জানতে পারবেন। চলুন আমরা কোয়েশ্চেনটা সলভ করি প্রপার ওয়েতে। কি বলছে, কেন ভারতের সংবিধান প্রণেতারা রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির পরিবর্তে সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করেছেন? আমরা জানি আমাদের কনস্টিটিউশন কি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। ওকে, এবার এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি কোনটা, বা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট কোথায়? ইউএসএতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ইউএসএতে রয়েছে। ওকে, আমরা কি ফলো করি? আমরা ফলো করি কি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। ওকে, কেন আমরা এটাকে অ্যাডপ্ট করেছি? ফার্স্ট আনসার অপশন কি বলছে, আইনসভার প্রতি জবাবদাহিতা নিশ্চিত করা, দেন টু রিডিউস দ্য এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী ক্ষমতা হ্রাস করা। তারপরে কি বলছে, দ্য বিকজ অফ দ্য ব্রিটিশ কলোনিয়াল লিগেসি, ব্রিটিশ উপনিবেশিক ঐতিহ্যের কারণ। রাইট আনসার এখানে কি হবে? দেখুন, এসব কনসেপচুয়াল কোয়েশ্চেনের রাইট আনসার ফাইন্ড আউট করার জন্য আপনাকে একটু অ্যানালিটিক্যাল হতে হবে, অর্থাৎ কোয়েশ্চেনে যে অপশনগুলোকে আছে না, একটু অ্যানালিটিক্যাল ওয়েতে ভাবতে হবে। আমাদের এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক, বা পার্লামেন্টারি ফর্ম অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এই শাসন ব্যবস্থায় সবচেয়ে যে মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো এই লাইনটা। এই পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় বা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যে টু এনশিওর দ্য অ্যাকাউন্টেবল টু দ্য লেজিসলেটর, আইনসভার প্রতি জবাবদাহিতা নিশ্চিত করা। দেখুন, একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সবচেয়ে যে বেস্ট জিনিসটা হলো এটা, আর এটা দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কেন বলছি এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স? বিকজ আমাদের ইন্ডিয়াতে যে এক্সিকিউটিভকে যদি বলি শাসন বিভাগকে, শাসন বিভাগ, আমাদের ইন্ডিয়াতে এক্সিকিউটিভ বা শাসন বিভাগ সব সময় লেজিসলেটিভের কাছে কি থাকে, দায়বদ্ধ থাকে। আর এটাই হলো একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ফিচার্স, যেখানে অ্যাকাউন্টেবিলিটি টু দ্য লেজিসলেটিভ, এনশিওর দ্য অ্যাকাউন্টেবিলিটি টু দ্য লেজিসলেটিভ, আইনসভার প্রতি জবাবদাহিতা নিশ্চিত করা। ওকে, আইনসভার প্রতি কী থাকে, জবাবদাহিতা নিশ্চিত করার জন্য আমরা কি করেছি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা অ্যাডপ্ট করেছি। দেন এখানে আর কি আছে, রিডিউস দ্য এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী ক্ষমতা হ্রাস করা, ঠিক, বেসড অন দ্য ব্রিটিশ কলোনিয়াল লিগেসি, দ্যাট ইজ দ্য আনাদার ইম্পর্টেন্ট ফিচার্স। কি, দেখুন অপশনের মধ্যে আপনাকে বেস্ট অপশনটা চুজ করতে হবে। অনেক সময় আমাদের কাছে কি মনে হয় জানেন, যে এগুলোর মধ্যে তো সবগুলোই ঠিক, কিন্তু আমাকে বেস্ট অপশনটা চুজ করতে হবে। কনসেপচুয়াল কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনাকে সবসময় বেস্ট অপশনগুলোকে চুজ করতে হবে। বেস্ট অপশন বলতে কি, এই যে আপনার কাছে 4টা অপশন আছে, এর মধ্যে রাইট অনেক সময় দেখুন, আপনি যদি একটা অ্যাঙ্গেলে যদি ভাবুন, এইটাও কিন্তু রং নয়। This is also the, you can say that indirectly you can say that it is also the right option এই ক্ষেত্রে, কিন্তু আপনাকে তো অপশানে কোনো এখানে নন অফ দ্য বা অন্য কিছু বলেনি, ঠিক, তো এখানে আবার কি দিয়েছে, আপনাকে কি দিয়েছে, বোথ এ অ্যান্ড সি, ঠিক। সো এখানে সিটাও কিন্তু আপনার রাইট অ্যান্সার। কিন্তু আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাডপ্ট করার ক্ষেত্রে এই যে ব্রিটিশদের যে একটা লেগেসি বা ব্রিটিশ উপনিবেশিকের যে একটা ঐতিহাসিক যে ব্রিটিশ উপনিবেশিকবাদের যে একটা যে লিগেসি বলতে কি বলা যায়, তাদের যে একটা পরম্পরা, যেটা আমাদের ইন্ডিয়াতে যে অতদিন তারা ছিল, বা ওই সিস্টেম যে একটা পরম্পরা, এটাও একটা কিন্তু রিজন। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার ডি হবে। ওকে, রাইট অ্যান্সার ইজ ডি। ওকে, রাইট অ্যান্সার ইজ ডি, বিকজ ডি ইজ দ্য বেস্ট অপশন। এই 4টা অপশনের মধ্যে ডি এখানে বেস্ট অপশন। সো অন দ্যাট বেসিস রাইট অ্যান্সার ইজ বি। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার কি বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এইমস টু স্টাবলিশ হোয়াট কাইন্ড অফ স্টেট, রাষ্ট্রনীতির নির্দেশক নীতিগুলো কোন ধরনের রাষ্ট্র গঠনের লক্ষ্য রাখে? ক্যাপিটাল স্টেট, সোশ্যাল স্টেট, ক্যাপিটাল স্টেট,
সোশ্যালিস্ট ওয়েলফেয়ার স্টেট সমাজতান্ত্রিক কল্যাণের রাষ্ট্র, এবং থিওরিক্রেটিক মানে ধর্মভিত্তিক রাষ্ট্র বা মোনার্কি রাজতন্ত্র। সো রাইট অ্যান্সার ইজ বি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ডিপিএসপি আছে, জাস্ট এ মিনিট, ডিপিএসপি, এই যে ডিপিএসপি আছে না, ডিপিএসপির আর্টিকেল নাম্বার 38 যদি আমরা পড়ি, আমরা দেখতে পাবো যে সোশ্যালিস্ট একটা ওয়েলফেয়ার স্টেট, আমাদের যে ডিপিএসপির যে মেইন এইম কী তৈরি করে, একটা ওয়েলফেয়ার, যেখানে জনকল্যাণকারী একটা শাসন ব্যবস্থা বা একটা রাষ্ট্র তৈরি করা, যেখানে পিছিয়ে পড়া মানুষ বা শ্রেণীগুলোকে যাদের দে উইল অলসো গেট দ্য ইকুয়াল চান্স ইন দ্য whole process, in the process of activities like the rights, duties and the many other rights বলা যায় বা many others opportunityও বলা যায়, যেখানে আমাদের মেন উদ্দেশ্য কি একটা ওয়েলফেয়ার টাইপ অফ গভর্নমেন্ট তৈরি করা, ওকে, সোশ্যালিস্ট ওয়েলফেয়ার স্টেট তৈরি করা, ওকে। দেন আমরা যদি বলি 5 নম্বর কোয়েশ্চেন, হু অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে কে নিয়োগ করেন? দ্য রাইট অ্যান্সার ইজ প্রেসিডেন্ট, ওকে, রাইট অ্যান্সার ইজ প্রেসিডেন্ট। এক্সপ্লেন করার কিছু নেই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে কে নিয়োগ করে? দ্য প্রেসিডেন্ট ইজ দ্য পার্সন হু অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ওকে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তারপরে যদি বলি দ্য আইডিয়া অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইজ বরোড ফ্রম উইচ কান্ট্রি, অর্থাৎ মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি এই একটা কোয়েশ্চেন আপনারা সবাই সবসময় পাবেন যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টটা কোথার থেকে আমরা নিয়েছি, ওকে, এটাকে আপনারা ভালোভাবে পড়বেন যে আমরা যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টটা, ডিপিএসপি আমরা কোথার থেকে নিয়েছি, ফান্ডামেন্টাল রাইট, সিটিজেনশিপের কনসেপ্ট কোথার থেকে নিয়েছি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কোথায় নিয়েছি, আমরা জুডিশিয়ালি সিস্টেম আমরা কোথার থেকে নিয়েছি, দেন অ্যাজ ওয়েল এজ আমরা যদি বলি যে অ্যামেন্ডমেন্ট সিস্টেম, ইমার্জেন্সি প্রিভেনশন, এগুলো আমরা কোথার থেকে নিয়েছি। সো ওই টাইপের কোয়েশ্চেনগুলো আপনারা অ্যাটলিস্ট ওয়ান কোয়েশ্চেন তো আপনারা 100% ওই টাইপের কোয়েশ্চেনগুলোর থেকে পাবেন, ওকে। দ্য আইডিয়া অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইজ বরোড ফ্রম উইচ কান্ট্রি? রাইট অ্যান্সার ইজ ফান্ডামেন্টাল ডিউটিস আমরা বরোড করেছি কোথার থেকে? আমরা রাশিয়া থেকে ফান্ডামেন্টাল রাইট বরোড করি, ওকে, ঠিক আছে, রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। দেন কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, গভর্নরের সাথে কোন আর্টিকেল যুক্ত গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের সাথে? কি বলছে? গভর্নরের নিয়োগ কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? সেখানে কি কি অপশন আছে? 153, 55, 56 অ্যান্ড 57। সো এক্ষেত্রে রাইট অ্যান্সারের কথা যদি বলি, রাইট অ্যান্সার হবে, সো এখানে জাস্ট এ মিনিট, সো এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 7-এর রাইট অ্যান্সার যদি বলি, আনসার অপশন নাম্বার, just a minute, option number B is the right answer, option number B is the right answer for question number 7। আর্টিকেল এততে 155-এ বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, ওকে। চলুন পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, ইন ইন্ডিয়ান ফেডারেলিজম হোয়াই ইট ইজ সেইড দ্যাট সেন্ট্রাল ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য স্টেট, অর্থাৎ আমাদের ভারতে আমরা জানি ইজ এ সেইড দ্যাট সেন্ট্রাল ইজ স্ট্রঙ্গার দেন স্টেট, আমরা জানি সিম্পলি আমাদের ভারতে যে সেন্ট্রাল অনেকটা স্ট্রং দেন দ্য স্টেটের তুলনায় সেন্ট্রাল অনেকটা স্ট্রং। বলছে কেন আমাদের ইন্ডিয়াতে সেন্ট্রাল অনেকটাই স্ট্রং? বিকজ সিঙ্গেল সিটিজেনশিপ, বিকজ অফ রেসিডুয়ারি পাওয়ার, বিকজ অফ ইমার্জেন্সি প্রিভেনশন। দেখুন একটু করে আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। ইন ইন্ডিয়ান ফেডারেলিজম আমরা জানি আমাদের ইন্ডিয়া কিন্তু পিওর ফেডারেল কান্ট্রি না, লাইক এ ইউএস কিন্তু একটা পিওর ফেডারেল কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল, ওকে, কোয়াসি ফেডারেল মানে কি আংশিক যুক্তরাষ্ট্র, ঠিক, কোয়াসি মানে কি আংশিক যুক্তরাষ্ট্র, ওকে। সো আমাদের ইন্ডিয়াকে কেন আংশিক যুক্তরাষ্ট্র বা আমাদের ইন্ডিয়ান ফেডারেলিজমের বৈশিষ্ট্য কী? অবভিয়াসলি আমাদের একটা ফেডারেলিজমের মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো সিঙ্গেল সিটিজেনশিপ। বাট ইউএসকে আমরা কেন পিওর ফেডারেলিজম বলছি? বাট ইউএসএ ফলো করে হলো ডাবল সিটিজেনশিপ অ্যাজ ওয়েল এজ রেসিডুয়ারি পাওয়ার, অর্থাৎ অবশিষ্ট ক্ষমতার আর্টিকেল কত? আমি আগের একটা ভিডিওতে লিখে দিচ্ছি, অনেক সময় ডাইরেক্ট আর্টিকেল জিজ্ঞেস করেছি যে আমাদের সংবিধানে যে অবশিষ্ট ক্ষমতা, যে ক্ষমতা বিভাজন, এটা কত নম্বর আর্টিকেলে আছে, ওকে। সো যে রেসিডুয়ারি পাওয়ার মেনলি একটা পিওর ফেডারেল কান্ট্রিতে সেটা স্টেটের হাতে থাকে, ঠিক, বাট আমাদের ইন্ডিয়াতে এই যে রেসিডুয়ারি পাওয়ার কার হাতে? সেন্ট্রালের হাতে। আশা করি বুঝাতে পারলাম। তারপরে যদি বলি দ্য বিকজ অফ ইমার্জেন্সি প্রিভেনশন, আমরা যদি দেখি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার
356 লাগানো হয়, যেটাকে আমরা স্টেট ইমার্জেন্সি বলি, এই সময় কিন্তু একটা স্টেটের যে রুলস রেগুলেশন তৈরি করার ক্ষেত্রে এই ক্ষমতা কিন্তু ডাইরেক্টলি পার্লামেন্টের হাতে চলে আসে। ওকে, সো দিস ইজ দ্য সিচুয়েশন যেখানে আমরা বলতে পারি যে আমাদের ইন্ডিয়াতে সেন্ট্রাল ইজ স্ট্রঙ্গার দ্যান স্টেট। এই সবগুলো অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার বিকজ সিঙ্গল সিটিজেনশিপ, এই কারণে আমাদের ইন্ডিয়াতে সেন্ট্রাল অনেকটা স্ট্রং। দেন পাওয়ার অফ রেসিডিউর অবশিষ্ট ক্ষমতার কারণ, তারপরে যদি বলি যে বিকজ অফ ইমার্জেন্সি প্রিভেনশন। ওকে, তারপরে 9 নম্বর যদি বলি হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য প্রোটেকশন which article provide the protection of interest of minority? সো আমি ডাইরেক্ট আনসারে চলে যাচ্ছি, আপনারা একটু পোজ করে আনসারটা দিতে পারেন যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 6 ফান্ডামেন্টাল রাইটস আছে, এর মধ্যে যে 5 নাম্বার ফান্ডামেন্টাল রাইটস আছে আর্টিকেল নাম্বার 29 থেকে 30, সেটা বলে যে আপনার মাইনরিটি রাইটসকে প্রোটেকশন করা, মাইনরিটি ইন্টারেস্টের প্রোটেকশনের কথা বলা হয়। ওকে, তারপরে যদি পরবর্তী কোশ্চেন নাম্বার 10 নম্বরে যদি আমরা আসি, 10 নম্বর কোশ্চেন কি বলছে, which article empowered the parliament to legislate on the state list subject during the national emergency? জাতীয় জরুরি অবস্থার সময় সংসদকে রাজ্য তালিকা বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কোন অনুচ্ছেদ দেয়? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমি একটু আগে বলেছিলাম যে একটু আগে আমি স্টেট ইমার্জেন্সির কথা বলেছি, এখন আমি 352 আর্টিকেল কি বলছে, ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলছে। ওকে, ন্যাশনাল ইমার্জেন্সি, যখন আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল ইমার্জেন্সি লাগে, ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোর্টস হয়, আমরা জানি আমাদের কাছে 3টা লিস্ট, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। ওকে, তখন এই যে স্টেট লিস্টের যে সাবজেক্টগুলো আছে না, এই সাবজেক্টগুলোর উপরও কিন্তু সেন্ট্রাল আইন তৈরি করতে পারে ওই সময় সেন্ট্রাল এই যে যে আইনগুলো আছে, স্টেট লিস্টে যে সাবজেক্টগুলো আছে অ্যাট প্রেজেন্ট আন্ডার দ্য আন্ডার দ্য স্টেট লিস্ট দেয়ার আর 61 সাবজেক্টস। আপনারা একটু দেখবেন 61 সাবজেক্টস আছে যেটা স্টেট লিস্টে আছে। তো তখন আমাদের ইমার্জেন্সির সময় এই যে 61 সাবজেক্টে, দ্যাট মিনস স্টেট লিস্টে আমাদের লেজিসলেট করার পার্লামেন্টের হাতে পাওয়ার এসে পড়ে। কার হাতে আসে পাওয়ার? পার্লামেন্টের হাতে এসে পড়ে। সো এই যে পাওয়ারটা পার্লামেন্টের হাতে আসে 61 সাবজেক্টে, এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? যেটা অনুচ্ছেদ নাম্বার আপনার 150-তে বলা হয়েছে, যখন ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোজ হবে তখন স্টেট লিস্টের সাবজেক্টগুলোর উপর পার্লামেন্ট আইন তৈরি করবে। ওকে ফাইন, পার্লামেন্ট আইন তৈরি করবে স্টেট লিস্টের সাবজেক্টগুলোর উপর। ওকে, তারপরে যদি বলি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রিএম্বল বিং পার্ট অফ দ্য কনস্টিটিউশন আফটার কেশবানন্দ ভারতী কেস? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস হলো কেশবানন্দ ভারতী কেস। ইয়ার যদি বলি 1773। আমি এর বাইরে বেশি এক্সপ্লেন করব না, বিকজ এর পরে আরও একটি কোয়েশ্চেন এই টপিকটার উপরে কিন্তু আছে। ওকে, সো এই যে বলছে কি যে কেশবানন্দ ভারতী মামলার পরে প্রস্তাবনাটি সংবিধানের অংশ হিসেবে থাকার গুরুত্ব কী, বা সংবিধানের অংশ হিসেবে থাকার গুরুত্ব কী? ইট ক্যান বি অ্যামেন্ডমেন্ট ইজিলি, ইট ক্যান নট বি ইম্পোজ ইন কোর্ট, ইট গাইডেড ইন্টারপ্রিটেশনস অফ দ্য কনস্টিটিউশন এবং ইট গ্র্যান্ট নিউ রাইটস। এটি সহজে সংশোধনযোগ্য, আদালতের বল প্রয়োগযোগ্য নয়। দেন এটি সংবিধান ব্যাখ্যার দিক নির্দেশ দেয় এবং এটি নতুন অধিকার প্রদান করে। সো আমরা যদি এই যে সিস্টেম একটু যদি দেখি, এখানে কি হবে যে কেশবানন্দ ভারতী কেসের আগে আমাদের যে কি প্রিএম্বলকে আমরা অ্যামেন্ডমেন্ট করার অধিকার ছিল না। ইভেন প্রিএম্বলের আগে আমরা যদি বলি বিরুবালি কেস, দেন আরও কিছু কেস আছে যেখানে সময়ে সময়ে বলা হয়েছে প্রিএম্বল, মানে দ্যার ওয়াজ ওয়ান কোয়েশ্চেন যে কি আদৌ কি প্রিএম্বল আমাদের সংবিধানের পার্ট কি পার্ট না। সো কেশবানন্দ ভারতী বলেন যে হ্যাঁ, প্রিএম্বল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, আর আপনি যদি চান প্রিএম্বলকে আপনি অ্যামেন্ডও করতে পারবেন, আপনি প্রিএম্বলকে সংশোধনও করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি বলি যে কেশবানন্দ ভারতী কেসের আগে
প্রিএম্বল নিয়ে অনেকটা ডাউট ছিল, অনেকটা ডিবেট ছিল, আদৌ কি প্রিএম্বল আমাদের কনস্টিটিউশনের পার্ট কি পার্ট না। বাট কেশবানন্দ ভারতী একটা জিনিস ক্ল্যারিফাই করে দেয় যে না, প্রিএম্বল ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর এটা কি, এটি সংবিধান ব্যাখ্যার দিক নির্দেশক দেয়। সো দিস ইজ দ্য রাইট আনসার, যে এটা আমাদের সংবিধানের ব্যাখ্যার দিক নির্দেশক দেয়, এটা হলো রাইট আনসার। বাট এটা কেন রাইট আনসার? বিকজ এর আগে বিভিন্ন কেসে এটা একটা ডাউট ছিল, কিছু একটা লাইক এখানে আরও দুইটি মেজর কেস ছিল, একটা গোলকনাথ কেস এবং একটা বিরুবারি কেস, যেখানে একটা কেসে বলা হয় যে আদৌ কি প্রিএম্বল ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নাকি। হ্যাঁ, বাট এখানে কেশবানন্দ ভারতী কেস 1973-তে যে কেশবানন্দ ভারতী কেস আসে, সেটা এটাই ক্লিয়ারিফাই করে যে কি এটি সংবিধান ব্যাখ্যার দিক নির্দেশক দেয়। ঠিক, which schedule of the Indian Constitution specify the allocation of power? So I think this is very much simple question, যে আমাদের ইন্ডিয়ান কোন শিডিউল আমাদের অ্যালোকেশন অফ পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 7 শিডিউল আমাদের সেপারেশন অফ পাওয়ারের কথা বলে, যে স্টেট এবং সেন্ট্রালের মধ্যে পাওয়ার ডিভিশনের কথা বলে 7 শিডিউল। 8 শিডিউল এখানে কী কী আছে? 8 শিডিউল আমাদের ল্যাঙ্গুয়েজের কথা বলে, 9 শিডিউল ল্যান্ড রিফর্মের কথা বলে, অ্যান্ড 10 শিডিউল অ্যান্টি ডিফেকশন ল। প্রত্যেকটা শিডিউল সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। ওকে, তারপরে যদি বলি হুইচ আর্টিকেল ডিফাইন্স দ্য টার্মস স্টেট ফর ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারের প্রেক্ষিতে রাষ্ট্র শব্দের সংজ্ঞা কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? অনুচ্ছেদ নাম্বার 12। ওকে, অনুচ্ছেদ নাম্বার 12-এ দ্য স্টেটের ডেফিনিশন দেওয়া হয়েছে। কিসের ডেফিনিশন? ডেফিনিশন। কার ডেফিনিশন? রাষ্ট্রের ডেফিনিশন, স্টেটের ডেফিনিশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 12-এ স্টেটের ডেফিনিশন দেওয়া হয়েছে। ওকে, আমি বেশি লেট করবো না, কারণ আজকে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করার উদ্দেশ্য। ওকে, তারপরে কোয়েশ্চেন যদি বলি, কেন সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নয়? আমরা জানি ওয়াই ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট নো লঙ্গার রাইট টু প্রপার্টি নো লঙ্গার এ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ কেন আমাদের এই যে, আমরা তো জানি, দেখুন কী দারুণ কোয়েশ্চেন, আমরা জানি একটা সময় রাইট টু প্রপার্টি দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট, বাট নাও ইট ইজ নট দ্য পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট। এখন বর্তমানে আমাদের এটা পার্লামেন্টাল রাইটের পার্ট না, সম্পত্তির অধিকার। সো কোশ্চেন করেছে কেন এটা এখন আর পার্লামেন্টাল রাইটের অন্তর্ভুক্ত নয়। কি বলছে? সামাজিক ন্যায় প্রতিষ্ঠানের জন্য, রাষ্ট্রনীতি নির্দেশক নীতির শক্তিশালী করতে, তারপরে কি বলেছে? ভূমি সংস্কারের সঙ্গে সংঘাতের কারণে। উপরোক্ত সবগুলো। সো রাইট অ্যান্সার কি? টু প্রমোট দ্য সোশ্যাল জাস্টিস, টু স্ট্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস। এইখানে যে অল অফ দ্য অ্যাবাভ যে কোয়েশ্চেনটা আছে, অনেক সময় নন অফ দ্য অ্যাবাভ থাকে। সো এখানে যে আমি আবার বলছি অপশনগুলো দেখুন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠানের জন্য ফার্স্ট ওয়ান, বা রাষ্ট্র নির্দেশক নীতি, যেটাকে আমরা ডিপি স্ট্যান্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল, দ্যাট মিনস ডিপিএসপি, অ্যান্ড বিকজ ইট কজ এ কনফ্লিক্ট উইথ দ্য ল্যান্ড রিফর্ম। রাইট আনসার কী হবে এখানে? রাইট আনসার ইজ দ্যাট, জাস্ট এ মিনিট, রাইট আনসার, সো রাইট আনসার ইজ অল অফ দ্য অ্যাবাভ। ওকে, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। যে কেন এখন বর্তমানে এই যে রাইট টু প্রপার্টি নো লঙ্গার এ ফান্ডামেন্টাল রাইট, রিজন ইজ দ্যাট ইজ সোশ্যাল জাস্টিস প্রমোট করার জন্য। বিকজ আমি একদিন হয়তো আমি আলোচনা করেছিলাম এই জিনিসটা, যারা আমাদের রেগুলার দেখেন আমাদের ভিডিও, আপনারা বলতে পারবেন। তারপর আমি একটা জিনিস বলে দিই, যে যখন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এফেক্টে আসে, তো তখন আমাদের ফান্ডামেন্টাল রাইট এর আন্ডারে একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, যে রাইট টু প্রপার্টি। আমরা জানি যে ইনিশিয়াল টাইমে আমাদের 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, আর এর মধ্যে 7 নাম্বারটা যে রাইটটা ছিল, সেটার নাম ছিল আপনার, মানে যেটা পরবর্তীতে বাদ দেওয়া হলো, সেটা ছিল রাইট টু প্রপার্টি। সো রাইট টু প্রপার্টি যখন মানুষের হাতে এটা একটা মৌলিক অধিকার মানুষের, তো ওই সময় একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয় গভর্নমেন্ট এবং এই যে প্রপার্টি রাইটের মধ্যে। বিকজ যখন গভর্নমেন্ট ভাববে যে আমার এই দেশটাকে ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে, সো যখন আমি ভাবি যে কোনো একটা সেক্টরকে উন্নত করতে হবে, তখন ল্যান্ড ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস। বাট গভর্নমেন্ট হাতে আফটার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে গভর্নমেন্ট হাতে যে চ্যালেঞ্জেসগুলো ছিল, একদিকে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট করা, একদিকে আমাদের দেশ থেকে দরিদ্রতা দূর করা, পভার্টিকে মিনিমাইজ করা, সো এই সবগুলো করার জন্য ল্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস, অর দ্যাট ওয়াজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট।
তো গভর্নমেন্ট যখনই মানুষ থেকে ডেভেলপমেন্ট পারপাসে ল্যান্ড অ্যাকোয়ার করতে যাচ্ছে, তো মানুষ তো সুপ্রিম কোর্ট হাইকোর্টে পৌঁছে যাচ্ছে, বিকজ আমাদের আর্টিকেল 32 বলে এবং আর্টিকেল 226 বলে যদি আপনার ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তাহলে আপনি সুপ্রিম কোর্ট থ্রু দ্য আর্টিকেল নাম্বার 32 এবং হাইকোর্ট থ্রু দ্য আর্টিকেল নাম্বার 226 আপনি যেতে পারবেন। সো এই যে সংঘাত, এই যে কনফ্লিক্ট, এটার থেকে বাঁচার জন্য আমাদের ওই সময়ে, দ্যাট মিনস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যখন আসে তখন আমাদের 31A অ্যান্ড 31B ক্লজ অ্যাড করা হয়, ওকে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক পরবর্তীতে এই 31 আর্টিকেলে যে রাইট টু প্রপার্টি এটাকেই বাদ দেওয়া হয়, কারণ পরবর্তী সময়ে সেটাকে এখান থেকে বাদ দিয়ে, দ্যাট মিনস ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে সেটাকে অ্যাজ এ লিগেল রাইট করা হয়। কী করা হয়? এখন বর্তমানে এটা লিগেল রাইট, ওকে, আন্ডার আর্টিকেল 300 এটা এখন জাস্ট লিগেল রাইট, ওকে। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তারপরে যদি বলি 15 নম্বর কোয়েশ্চেন, উইচ বডি রিকমেন্ডেড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ জজ টু দ্য সুপ্রিম কোর্ট? আউটস্ট্যান্ডিং কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের জন্য কোন সংস্থা সুপারিশ করে? আমি বেশি কিছু এক্সপ্লেন করবো না, রাইট অ্যান্সার ইজ কলেজিয়াম সিস্টেম, ওকে। যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি, বর্তমানে কতজন বিচারপতি আছে? 34 বিচারপতি, ঠিক আছে। এর মধ্যে একজন চিফ জাস্টিস এবং 33 জজ অ্যান্ড 1 চিফ জাস্টিস, ওকে। সো এই যে 34 জজকে যে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে যারা রিকমেন্ডেড করে, এটা একটা বডির নাম হলো কলেজিয়াম সিস্টেম, ওকে। তার পরবর্তী কোয়েশ্চেন যদি বলি, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য ফাইন্যান্স কমিশন? আমি বেশি কিছু এক্সপ্লেন করবো না, দ্য ফাইন্যান্স কমিশন মেনশন করা আছে আমাদের 280 আর্টিকেলে ফাইন্যান্স কমিশন সম্পর্কে মেনশন করা আছে, ওকে। তারপরে যদি বলি কোয়েশ্চেন নাম্বার 17, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার পার্টিশন? সো পার্টিশন হওয়ার পরে, যখন আমরা জানি আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বর, ওকে, ডিইসি 19 এততে তৈরি হয়েছিল, ওকে। সো পার্টিশন হওয়ার পরে ওই সময় ইনিশিয়াল টাইমে এটার মেম্বার ছিল 89, বাট যখন পার্টিশন হয়ে যায়, দ্যাট মিনস পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়ে যায়, তখন তার নাম্বার কম হবে না, কারণ বিকজ এই সময় আমাদের পাকিস্তান এবং আমাদের আজকে বর্তমানে ইন্ডিয়া দোনোটা কান্ট্রি একসাথে ছিল। সো দ্যাট টাইম মেম্বার অলসো হাই, ওই সময় মেম্বারও বেশি ছিল। যখন পাকিস্তান আমাদের থেকে সেপারেট হয়ে যায় তখন এখান থেকে কমে সেটা কত হয়ে যায়? 299 মেম্বার হয়ে যায়, ওকে। দেন আমরা বলি তার পরবর্তীতে, হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিজলভ দ্য লোকসভা? লোকসভাকে ডিজলভ করার পাওয়ার অ্যাকচুয়ালি কার হাতে আছে? দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে। অনেক সময় এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে আসে। সো আনসারও ইজ ভেরি মাচ ইজি, যে প্রেসিডেন্টের হাতে আমাদের মেনলি ডিজলভ করার পাওয়ার আছে। কার হাতে? প্রেসিডেন্টের হাতে। এক্সপ্লেন করার কিছু নেই, আমি এক্সপ্লেন করবো না, জাস্ট কোয়েশ্চেনগুলোকে আমি সলভ করে যাচ্ছি। দেখুন, ওয়াই ইন্ডিয়া, দ্যাট ইজ ভেরি মাচ কনসেপচুয়াল কোয়েশ্চেন, ওয়াই ইজ ইন্ডিয়া কল্ড ইউনিয়ন অফ স্টেট? আমাদের ইন্ডিয়াকে কিন্তু ইউনিয়ন অফ স্টেট বলা হয়। আমাদের আর্টিকেল নাম্বার 1 লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেট, ওকে, নট এ ফেডারেল অফ স্টেট আমরা কেন বলি না? দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং কোয়েশ্চেন। কেন ভারতকে একটা রাজ্যসমূহের সংঘ বলা হয় এবং রাজ্যসমূহের ফেডারেশন নয়? কেন বলা হয় না আমাদের ভারতকে? আনসারটাও যদি বলি, প্রথম অপশন কী আছে? রাজ্যগুলি বিচ্ছিন্ন হওয়ার অধিকার নেই, কেন্দ্র রাজ্যের কাছ থেকে ক্ষমতা পায় এবং ভারতের একটি কনফেডারেশন এবং রাজ্য সম্পর্কে স্বায়ত্তশাসিত। সো রাইট আনসার যদি বলি যে আমাদেরকে ইউনিয়ন অফ স্টেট বলা হয় এই কারণে, আজকে যদি আমাদের ভারত থেকে কোনো স্টেট যদি চায় যে তারা আলাদা হয়ে যাবে, তারা কিন্তু চাইলেই পারবে না। এক্ষেত্রে ভারত কিন্তু তাদের উপর বল প্রয়োগ করেও তাদেরকে আমাদের সাথে জোর করেও আমাদের সাথে, দ্যাট মিনস এই কারণে ইউনিয়ন অফ স্টেট বলছে যে আমাদের ভারতের যদি কোনো স্টেট আজকে যদি চায় যে ভারত থেকে আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের নিজের ইচ্ছা মতন হবে না। এক্ষেত্রে গভর্নমেন্টের একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে হবে, ঠিক। এটা হয়তো নেগেটিভও হতে পারে, দ্যাট মিনস পজিটিভ, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট এখানে ইউনিয়ন অফ স্টেট কেন বলা হচ্ছে? বিকজ আমাদের ভারতের রাজ্যগুলো বিচ্ছিন্ন হওয়ার অধিকার কোনো মতেই নেই। আমাদের ভারতের রাজ্যগুলো চাইলে তারা আমাদের থেকে সিসেড, দ্যাট মিনস আলাদা হতে পারবে না, ওকে। এই কারণে আমাদের এটাকে ইউনিয়ন অফ স্টেট বলা হচ্ছে ইনস্টেড অফ ফেডারেল অফ স্টেট, ওকে। দেন when is article
368 consider a limited amending power. কখন অনুচ্ছেদ এতকে সীমিত সংশোধনের ক্ষমতা বলা হয়? অনুচ্ছেদ এতকে কেন বলছে কি কেন অনুচ্ছেদ, দ্যাট মিনস আমরা জানি এই অনুচ্ছেদ কি এসে অ্যামেন্ডমেন্ট করার পাওয়ার আছে, ঠিক, অ্যামেন্ডমেন্ট সংশোধন করার ক্ষমতা আছে। ওকে, কেন? পার্লামেন্ট ক্যান নট অ্যামেন্ড দ্য বেসিক স্ট্রাকচার, অনলি প্রেসিডেন্ট ক্যান অ্যামেন্ড, ইট ক্যান অ্যামেন্ড অনলি ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড সুপ্রিম কোর্টস অ্যাপ্রুভ ইটস ম্যান্ডেটরি। ওকে, সো দেখুন দ্য রাইট অ্যান্সার যদি বলি যে সংসদ মূল কাঠামো সংশোধন করতে পারে না, এই যে জিনিসটা, এই যে লাইনটা, সেটা আমাদের আর্টিকেল নাম্বার এত যেখানে অ্যামেন্ডমেন্টের কথা বলছে, এটার পাওয়ারটাকে কী করছে? লিমিট করছে। আশা করে বুঝতে পারলাম। বিকজ আমাদের পার্লামেন্টের হাতে আমাদের কনস্টিটিউশনের যে কোনো পার্টকে অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা তাদের হাতে রয়েছে। বোঝার চেষ্টা করুন, তাদের হাতে যে কোনো অ্যামেন্ডমেন্ট করার, যে কোনো পার্টের অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা আমাদের পার্লামেন্টের হাতে রয়েছে। কিন্তু পার্লামেন্ট কোনো মতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, মূল কাঠামো বা মূল ঢাঁচাকে তারা সংসদ অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। সো এই কারণে এই আমাদের অ্যামেন্ডমেন্ট পাওয়ারটাকে, এই যে বেসিক স্ট্রাকচারের যে কনসেপ্ট, এটা লিমিট করে দিচ্ছে। কী করে দিচ্ছে? লিমিট করে দিচ্ছে। ফাইন, ভেরি গুড, লিমিট করে দিচ্ছে। ফাইন, এবার যদি বলি আর একটা বেসিক জিনিস, দ্য পার্লামেন্ট ক্যান নট অ্যামেন্ড দ্য বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারকে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে না আমাদের ইন্ডিয়াতে। ফাইন, ভেরি গুড। এখন এই যে বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট কোথার থেকে আসে? একটু আগে যে বললাম 1973-তে অনেক সময় কোয়েশ্চেন আছে বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট আমাদের সংবিধানে কবে অ্যাডেড করা হয় বা কবে এটা আসে। 73-তে কেশবানন্দ যে ভারতী কেস, একটু আগে যে কেশবানন্দ ভারতী কেস বললাম, এই কেসটার থ্রুতে আমাদের ইন্ডিয়াতে এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট আসে। বেসিক স্ট্রাকচার বলতে কি, তারা এই আর্টিকেলটার যে পাওয়ারটাকে লিমিটেড করার কথা বলে। বাট আপনি যখন এই আর্টিকেলটা পড়বেন বা এই যে বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট পড়বেন, আপনি বুঝতে পারবেন যে এটা একটু ওয়ান কাইন্ড অফ কন্ট্রাডিক্টরি। বিকজ তারা বলছে যে পার্লামেন্টের যে কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করার অধিকার আছে, কিন্তু তারা বেসিক স্ট্রাকচারকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। এখন বেসিক স্ট্রাকচার কি? সুপ্রিম কোর্ট সময়ে 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 আমরা জানি অনেক কিছুকে তারা বেসিক স্ট্রাকচারের পার্টে রেখেছে। লাইক যদি বলি, লাইক ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট, দেন ডেমোক্রেসি, দেন লাইক সোশ্যালিস্ট, সিকুলার, এই যে ওয়ার্ডগুলো না, এগুলো দিস অল আর দ্য পার্ট অফ বেসিক স্ট্রাকচার। সো বেসিক স্ট্রাকচারকে পার্লামেন্ট চেঞ্জ করতে পারবেন না। ওকে, দ্যাট ইজ দ্য আনঅ্যামেন্ডেবল পার্ট। ওকে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তার পরবর্তী যদি বলি কি আছে, ইন ওয়াই ইজ আর্টিকেল 34 কল দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান? দারুণ কোয়েশ্চেন। কেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল? প্রথম তো কোয়েশ্চেন এটা বলতে পারে যে আর্টিকেল 32কে কে হার্ট অ্যান্ড সোল বলেছে? ওকে, দ্যাট ইজ আম্বেদকর। তিনি আর্টিকেল নাম্বার 32কে তিনি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলেছেন। কি বলেছেন? হার্ট অ্যান্ড সোল বলেছেন। ওকে, ফাইন, হার্ট অ্যান্ড সোল বলেছেন। সো কেন বলেছেন? ইট প্রোভাইড এ ফুল জুডিশিয়াল রিভিউ, ইট ইনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস, ইট ডিফাইন দ্য সুবার্নিটি। দ্য রাইট অ্যান্সার ইজ এ অ্যান্ড বি, বোথ আর রাইট। কারণ এটাতে একটা জুডিশিয়াল রিভিউ প্রোভাইড করছে। রিভিউ মিনস কি? আমাদের বিচার বিভাগের পূর্ণ বিবেচনা। অর্থাৎ আমি একটু আগে বললাম 32তে বলা হয়েছে যদি আপনার ফান্ডামেন্টাল রাইট, কোনো একটা ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির কাছে পাওয়ার আছে সুপ্রিম কোর্টে যাওয়া এবং হাইকোর্টে যাওয়া। ফাইন, সো এই পাওয়ারটাকে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আর্টিকেল নাম্বার 32, হাইকোর্টের জন্য 226 আর্টিকেলস আর দেয়ার, যেটা হাইকোর্টে যাওয়ার জন্য পাওয়ারটা দিয়েছে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইট। কি আমাদের এই আর্টিকেল কি করে? ইনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইট। যদি আমার ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, সেক্ষেত্রে আমি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যেতে পারি। সো বোথ আর রাইট অপশন, দ্যাট ইজ অপশন এ অ্যান্ড বি। দ্যাট ইজ এটি বিচারিক পূর্ণ বিবেচনা নিশ্চিত করে একটা, আরেকটা হলো এটি মৌলিক অধিকারের বাস্তবায়ন করে। ফাইন, ভেরি গুড। দেন আমরা 22 কোয়েশনে যদি আসি, হু প্রিসাইড ওভার দ্য জয়েন্ট সেটিং অফ দ্য পার্লামেন্ট? সংসদের যৌথ অধিবেশন সভাপতিত্ব কে করেন? দ্য স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার অফ দ্য লোকসভা
জয়েন্ট সেটিং এর সভাপতিত্ব করেন। ওকে, জয়েন্ট সেটিং এর কথা কত নম্বর আর্টিকেল বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 108। জয়েন্ট সেটিংয়ের যে কনসেপ্ট কোথার থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। ওকে, দিস অল আর দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউ নিড টু নো। ওকে, জয়েন্ট সেটিংয়ের কথা বলা হয়েছে 108 নম্বর আর্টিকেল। আর জয়েন্ট সেটিংয়ের যে কনসেপ্ট নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আর জয়েন্ট সেটিং যদি করা হয় সেক্ষেত্রে স্পিকার, লোকসভার স্পিকার জয়েন্ট সেটিংয়ের সভাপতি হয়। জয়েন্ট সেটিং মানে কি? যখন কোনো একটা বিষয় নিয়ে বন্দোবস্ত হয় না তখন স্টেট এবং সেন্ট্রাল দুজনকে একসাথে ডাকা হয়। ওকে, দ্য রাইট টু এডুকেশন আন্ডার আর্টিকেল এত ইজ অ্যাপ্লিকেবল to which age group, am I right? So that is very much important or simple thing. That means এটা কত? Right answer is এত। ওকে, 6 to 14 year age, 6 to 14 year age. In which landmark case did the Supreme Court first recognize the doctrine? একটু আগে আমি বললাম, এটা আমি অলরেডি আলোচনা করে নিয়েছি যে in which case সুপ্রিম কোর্ট আমাদের ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়। আনসার ইজ কেশবানন্দ ভারতী কেস, অপশন নম্বর বি। ইয়ার যদি বলি 1973। ওকে, এই কেশবানন্দ ভারতী কেসের মধ্যে বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়। বেসিক স্ট্রাকচার মিনস কি? মূল কাঠামোর যে স্ট্রাকচার, এটা অ্যাডপ্ট করা হয়। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন যদি বলি, হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার ইন্ডেড টু অ্যাচিভ? অর্থাৎ ক্ষমতা বিভাজনের নীতির উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কনসেন্ট্রেশন অফ পাওয়ার? একেবারেই না, এটা তো একদম অপোজিট। ঠিক, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্গানস, জুডিশিয়াল সুপ্রিমেসি, লেজিসলেটিভ কন্ট্রোলস না, ইন্ডিপেন্ডেন্স অফ অর্গানস, যে গভর্নমেন্টের যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি যে অর্গানগুলো আছে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি যাতে কাজ করতে পারে। ওকে, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দেন আমরা যদি বলি কম্পারেটিভ পলিটিক্স প্রাইমারিলি, দেখুন কম্পারেটিভ পলিটিক্সের কোয়েশ্চেন এসে পড়েছে। কম্পারেটিভ পলিটিক্স প্রাইমারিলি সিক টু, অর্থাৎ তুলনামূলক রাজনীতি মূলত লক্ষ্য কী, এর উদ্দেশ্য কী করে? স্টাবলিশ ইউনিভার্সাল পলিটিক্যাল থিওরি, সর্বজনীন রাজনৈতিক তত্ত্ব প্রতিষ্ঠান করা। দেন ডক্ট্রিন দ্য ইউনিক লোকাল ইনস্টিটিউশন, ডিসক্রাইব দ্য unique local institutions, ignore the empirical evidence, focus on the one nation's policy. So option number A, সর্বজনীন রাজনৈতিক তত্ত্ব প্রতিষ্ঠান করা, দ্যাট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ কম্পারেটিভ পলিটিক্স। ওকে, যে একটা তত্ত্ব তৈরি করা, যেটা সার্বজনীন বিচারধারাকে আমরা ডিবেট ডিসকাশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা এবং এটাকে নিয়ে আলোচনা করা হয়। ওকে, আজকে একটু ফার্স্ট ওয়েতে করাচ্ছি বিকজ ইট ইজ ওয়ান কাইন্ড অফ মক টেস্ট। ওকে, দ্য স্কোপ অফ কম্পারেটিভ পলিটিক্স ইজ ইনক্লুড, তুলনামূলক সরকারের ক্ষেত্র অন্তর্ভুক্ত করে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনস, অনলি ফরেন পলিসি কম্পারিজন, ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল সাইকোলজি অ্যান্ড party propaganda. That means scope of comparative policy, structure and function of political institutions, that is A is the right answer. Okay, A is the right answer. কি? রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামো এবং কার্যাবলী, দ্যাট ইজ দ্য প্রাইমারি স্কোপ অফ প্রাইমারি স্কোপ অফ কম্পারেটিভ গভর্নমেন্ট। আমি কম্পারেটিভ পলিটিক্সের কথা বলছি, এক্সট্রিমলি সরি, এখানে কম্পারেটিভ পলিটিক্স নয়, এখানে কম্পারেটিভ গভর্নমেন্টের কথা বলা হয়েছে। সো গভর্নমেন্টের কথা যদি বলা হয়েছে যেখানে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য পলিটিক্যাল ইনস্টিটিউশন, দ্যাট ইজ দ্য রাইট আনসার। কম্পারেটিভ পলিটিক্স আর কম্পারেটিভ গভর্নমেন্ট কিন্তু আলাদা জিনিস। ঠিক, এখানে দ্য স্কোপ অফ কম্পারেটিভ গভর্নমেন্ট বলা হয়েছে। সো রাইট আনসার ইজ অপশন এ, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামো এবং কার্যাবলী আলোচনা করা হয়েছে। ওকে, আমি আবার বলছি, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স ইজ ডিফারেন্ট থিং। They are different thing, that means they have difference. Okay, a key purpose of comparison in political analysis is a key purpose of comparison in political analysis, এই যে আমরা রাজনৈতিক বিশ্লেষণের তুলনার মূল উদ্দেশ্য হলো, রাজনৈতিক বিশ্লেষণে যে আমরা কম্পেয়ার করি না, এর উদ্দেশ্য কি? শাসনের ধরন নির্ধারণ করা, দার্শনিক আদর্শ যাচাই করা, স্বৈরাচারকে সমর্থন করা এবং পরিসংখ্যানিক তথ্য বর্জন করা। না, এখানে আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অফ গভর্নেন্স। রাইট আনসার কি? আমরা কেনই এই কম্প্যারিজন করি? রিজন ইজ দ্যাট যে আমাদের আইডেন্টিফাই যে প্যাটার্ন অফ গভর্নমেন্টের যাতে আমরা বুঝতে পারি বা ধরনটা যাতে আমরা বুঝতে পারি। ওকে, তারপরে যদি বলি আমরা কোয়েশ্চেন নাম্বার 30,
সরি 29, which of the following is not the source of UK constitution? UK constitution এর যে সোর্সকে আমরা জানি ইউটি ইজ এ আনরিটেন কনস্টিটিউশন, ওকে, আনরিটেন কনস্টিটিউশন, ওকে। সো এই যে আনরিটেন কনস্টিটিউশন এর সোর্স কি, বা এখানে কোনটা সোর্স না, কমন ল, জুডিশিয়াল ল, আনরিটেন ল, ফেডারেল চার্টার, কোনটা এখানে অ্যাকচুয়ালি না। সো এখানে কি হবে, রাইট অ্যান্সার হবে আপনার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য চার্টার, ফেডারেল চার্টার ইজ নট দ্য রাইট অ্যান্সার, ওকে, ফেডারেল চার্টার ইজ নট দ্য রাইট আনসার, ওকে। চলুন এবার আমরা দেখি লাস্ট কোয়েশ্চেন, আজকের 30 কোয়েশ্চেন আমরা করলাম। দ্য রুল অফ ল ইন ব্রিটিশ polity means what? Rule of law means what? Law is supreme over all citizen. The king act above the law. Parliamentary is bound by executive order. Judges create the law arbitrary. So right answer is that যে rule of law means what? যে কি ল সবার উপরে, কানুন সবার উপরে, ওকে, ইভেন কানুন সবাইকে ইকুয়ালি আইডেন্টিফাই করব, আইন সকল নাগরিকদের ঊর্ধ্বে, দ্যাট ইজ দ্য রুল অফ ল। কনসেপচুয়াল ক্লিয়ারিটি, যখন আপনি কোয়েশ্চেন সলভ করবেন অটোমেটিকলি এটা আসতে থাকবে। রুল অফ ল মিন্স কি, যে সবাই, দ্যাট মিন্স ইচ অ্যান্ড এভরি ওয়ান ট্রিটেড ইকুয়ালি বাই দ্য ল, অর্থাৎ আইন সবার ঊর্ধ্বে। আইন কোনো ব্যক্তির দ্বারাই বা কোনো ব্যক্তির ইন্টারেস্টকে শুধু সার্ভ করবে না, আইন সবার জন্য সমান, এই কারণে কি আইন সবার ঊর্ধ্বে, ল ইজ সুপ্রিম ওভার অল সিটিজেন, ওকে। চলুন আজকে আমরা টোটাল 30 কোয়েশ্চেন পর্যন্ত কভার করে নিয়েছি। নেক্সট দিন আমরা আবার এই স্পিড ওয়েতে আরও কিছু কোয়েশ্চেন আমরা কভার করব, ওকে। সবাই ভালো থাকবেন, নমস্কার, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।